শেখ হাসিনা এমপি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ নেতা মোতায়েন শেখ মুজিব, শেখ 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 মুজিব, লও লও লো সালাম বঙ্গবন্ধুর স্মরণে, ভয় করি না মরণে, বঙ্গমাতার স্মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকে এই সভায় স্নেহ সম্পাদক সভাপতি এবং উপস্থিত ছাত্রলীগের অগণিত নেতা কর্মী যারা এই হলে বসে আছেন এবং সেই সাথে যারা বাইরেও অনেকে আছেন, এছাড়া সমগ্র বাংলাদেশব্যাপী যারা আছেন, আজকের দিনে আমি সবাইকেই এটুকুই বলবো যে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশ যে আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল, সেই আদর্শকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই গঠনকার একটি সংগঠন। মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই কিন্তু ছাত্রলীগের জন্ম। তিনি 1948 সালে 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার 3 ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, এবং 10 বছরের ছোট্ট শিশু ভাইটিকে আমি শ্রদ্ধা জানাই। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিরকে, আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, ব্রিগেডিয়ারে পদে তিনি প্রমোশন পেয়েছিলেন, ব্রিগেডিয়ার জামিল, পুলিশের এসবি সিদ্দিকুর রহমান। একই সাথে একই দিনে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণ করেন আমার মেজ ফুপুর ছেলে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি আমার সেজু ফুপুর মেয়ে ছিল। আমার সেজু ফুপুর বাড়ি আক্রমণ করে, সেখানে ঘাতকের বুলেটে আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করে আমার ফুপা আব্দুর আফসান এবাদ কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদ, এবং সেই সাথে রিন্টু আত্মীয় গুলির আঘাতে আহত হয়েছিলেন আমার ফুপু, আমার ফুফাতো বোন 2জন, আমার ভাই, ফুফাতো ভাই সহ ওই পরিবারে আরও অনেকে, যারা পরবর্তীতে আমার ফুফু যতদিন বেঁচে ছিলেন পঙ্গু হয়ে বেঁচেছিলেন। এখন আমার ফুফাতো বোন সে পঙ্গু হয়েই বেঁচে আছে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এই অর্জনের পিছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান, যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল আমাদের ভাষা আন্দোলন থেকে, যে আন্দোলনকে তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আর যে কোনো সংগ্রাম আন্দোলনের অগ্রগামী দল হিসেবে ছাত্রলীগই সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তাই ছাত্রলীগের সকল সদস্যকে আমি শুভেচ্ছা জানাই।
আগস্ট মাস আমাদের শোকের মাস, কষ্টের মাস। 15ই আগস্ট 75 ঘাতকের নির্মম বুলেট যেদিন জাতির পিতাকে এই বাঙালির কাছ থেকে কেড়ে নেয়, সেদিন শুধু আমরা যারা স্বজন হারিয়েছি তা নয়, বাংলার মানুষ হারিয়েছিল তাদের ভবিষ্যৎ জীবনের সকল সম্ভাবনাকে, হারিয়েছিল তাদের বেঁচে থাকার সকল উপকরণ, হারিয়েছিল মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাকে, হারিয়েছিল 1971 সালে বিজয়ের যে গর্ব, সেই বিজয়কে। ক্ষমতা এসেছিল সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতা দখলকারী যারা শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, আমাদের বিজয়ের ইতিহাসকে বিকৃত করেছিল, জাতির পিতার নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিল এবং যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করেছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, সেই শহীদের আত্মত্যাগকে তারা অস্বীকারই শুধু করেনি, যারা আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে এদেশে গণহত্যা চালিয়েছিল, এদেশে লুটপাট করেছিল, আমাদের মেয়েদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করিয়েছিল, যারা এদেশের মানুষকে পোড়ামাটি নীতি নিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই যুদ্ধাপরাধী। অপরদিকে জাতির পিতার হত্যাকারী, যাদের বিচার না করে বিচারের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, সেই ঘাতকের দলই তো ক্ষমতায় ছিল 15ই আগস্ট। আসলে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব কোনোদিনই বিশ্বাস করতে পারেননি যে এই বাঙালি কেউ তাকে হত্যা করতে পারে। তিনি এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আবার রাষ্ট্রপতি ছিলেন, সবসময় সাদাসিধে জীবনযাপন করেছে। ওই 32 নম্বরের বাড়ি তিল তিল করে গড়ে তুলেছিলেন আমার মা। মাত্র 2টি কামরা তৈরি করেই আমরা ওই বাড়িতে আসি, তখনও বাড়ির চারিদিকে মলি ব্যাসের বেড়া, এবং তারপর ধীরে ধীরে একটা একটা করে কামরা করে করে তিনি কষ্ট করে বাড়িটা করেন, আর ওই বাড়িতেই তিনি ছিলেন। এমনকি প্রধানমন্ত্রীর বাড়িতেও আসেননি, থাকেননি, অফিস করতেন। আমার মা আসেননি। আমার মায়ের যে আত্মত্যাগ, সেটা অতুলনীয়। আমরা জানি খুব সাধারণ ব্যাপার, যে কোনো একটা মেয়ে তার স্বামীর কাছে অনেক কিছু দাবি করে, অনেক কিছু চায়, তার জীবনকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে চায়, অনেক স্বপ্নও থাকে। কিন্তু আমার বাবা এত সৌভাগ্যবান ছিলেন যে আমার মা কোনো দিনই তার নিজের জীবনের কোনো কিছু চাহিদা ছিল না বা তিনি চাননি। কারণ আপনারা জানেন যে আমার মায়ের বিয়ে হয়েছিল খুবই অল্প বয়সে, কারণ আমার নানা তিনি চাকরি করতেন যশোরে, তিনি বিয়ে পাশ ছিলেন এবং তিনি চাকরি করতেন, এবং তার শখ ছিল তার 2 মেয়েও বিয়ে পাশ করবে এবং লেখাপড়া শিখবে। কিন্তু এটা যে যুগের কথা বলছি, সে যুগে মেয়েদের আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। একটা বয়সের পর তো মেয়েদের স্কুলেই যেতে দেওয়া হতো না, এবং কত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করত। কিন্তু আমার নানা সেভাবে চিন্তা করতেন না। দুর্ভাগ্য যে যেদিন তিনি প্রস্তুতি নিলেন, যে যশোরে বাসাও নিলেন, আমার মা আমার খালা এবং নানিকে নিয়ে যাবেন, হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। এই যশোরেই তিনি মৃত্যুবরণ করেন। মাত্র 3 বছর বয়সে আমার মা তার বাবাকে হারান। 5 বছর বয়সে
তার মাকে হারান। আমাদের শরিয়া আইনে একটা নিয়ম আছে, কোনো পিতার এটা ছিল এক সময়, এটা পরে পরিবর্তন হয়, যে পিতার সামনে কোনো সন্তান মারা গেলে তার সন্তানরা কোনো সম্পত্তি পাবে না। আমার মার দাদা, তার বিশাল জমিদারি ছিল, অনেক সম্পদ ছিল, এবং তার একমাত্র ছেলে অর্থাৎ আমার নানা মৃত্যুবরণ করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার দুই নাতনি, আমার মা ছিল ছোট, আমার খালা বড়, তাদেরকে বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি মা ও খালার নামে লিখে দিলেন। এটাও একটু চিন্তা করবেন, আমার মনে হয় এই যুগে যে তখনকার দিনে মেয়েদেরকে সকল সম্পত্তির মালিকানা দেওয়া, এটা অনেক একটা সাহসী সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার মার দাদা সেই কাজটা করে গেলেন। এবং এই সম্পত্তি দেওয়ার জন্যই তিনি সেই 3 বছর বয়স আমার মার, তখনই কিন্তু বিয়ে দিলেন, কারণ এটা আত্মীয়। আমার পাশাপাশি বাড়ি টঙ্গিপাড়ার, যেখানে আমার আব্বার মাজার শরীফ, তার পাশেই যে বাড়িটা আছে সেই বাড়িটাই কিন্তু আমার নানার বাড়ি। কাজে এই বিয়ে দিয়ে সেখানে তিনি সমস্ত সম্পত্তি তাদের মালিকানা দিয়ে গেলেন, এবং আমার মাকে আমার দাদি কোলে তুলে নিলেন। এবং সেই থেকে আমাদের বাড়িতেই আমার দাদি লালিত পালিত অবুঝ একটা শিশু, বাবার জন্য কানাকাটি করত। আমার দাদি বলতেন আমি তোর বাবা, তাই আমার মা কিন্তু আমার দাদিকে বাবা বলেই ডাকতেন, বাপ বলে ডাকতেন। যদি আমরা বড় হবার পর মা বোধহয় বাপ বলে ডাকতে একটু লজ্জাও পেতেন, কিন্তু একা একা যখন ডাকতেন তিনি তা ডাকতেন। একটা পরিবেশে তিনি মানুষ হয়েছেন। তার ছোটোবেলাটা, আসলে ছোটোবেলাটা তো হারিয়ে গেছে। যে বয়সে ছেলেমেয়েরা মা বাবার কাছে দাবি করে, কিছু চায়, মা বাবার আদর স্নেহ পায়, সেটা থেকে তিনি বঞ্চিত ছিলেন। ছোটোবেলা বিয়ের তো তিনি কিছুই বুঝতেন না। যা হোক, দুজনেই যখন বড় হলো, আমার মা কিন্তু, যেহেতু আমার বাবা কলকাতায় যখন কলেজে পড়াশোনা করতেন, মা তখন কিছু বড়, তার যে সম্পত্তির যা অর্থ তিনি পেতেন, এবং আমার দাদা খুব ভালোভাবে হিসেব করে প্রতিটি পাই জমা করে আমার মায়ের অংশ সবটা মায়ের হাতে দিয়ে দিতেন। আমার মা কোনোদিন নিজের জন্য একটা টাকাও খরচ করতেন না, সব কিছু জমিয়ে রাখতেন, কারণ জানতেন আমার আব্বা পলিটিক্স করে, সেই কলকাতা থেকেই তার টাকার দরকার, তিনি সব কিছু তুলে দিতেন আমার বাবার হাতে। এই ছোটোবেলার থেকেই তার যে একটা আস্থা, বিশ্বাস এবং নিজের টাকা পয়সা সেটা স্বামীর হাতে তুলে দিয়ে স্বামীকে সহায়তা করা তার পলিটিক্সে, এখান থেকে কিন্তু শুরু। এবং পরবর্তী জীবনে আমার নিজের যেটা দেখা, যে সংসারে কোনো ব্যাপারে কোনো দিন আমার মা আমার বাবাকে কোনো বিরক্ত করেনি, উত্ত্যক্তও করেনি, কোনো কিছু চাহিদাও ছিল না। তিনি সবসময় একটা কথাই বলতেন যে তুমি জনগণের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, আমি সংসার দেখি। কিন্তু শুধু সংসার কিন্তু দেখতেন না, তিনি কিন্তু সেই সাথে সাথে সংগঠনের দিকেও নজর দিতেন। কারণ আমার আব্বা যখন জেলে, তখন এই সংগঠনের কে কোথায় আছে, সমস্ত নেতারা যখন জেলে, সেই নেতাদের পরিবারগুলি কী অবস্থায় আছে, তা নিজে টাকা সংগ্রহ করে প্রত্যেকটা পরিবারকে তাদের বাজারের খরচের টাকাটা, আমাদের অনেক বড় বড় নেতা, এমনকি ওই 15 আগস্টে যিনি সবথেকে বড় বেইমানি করলেন, তারও পরিবারকে আমার মা মাসিক বাজারের টাকাটা তার স্ত্রীর হাতে তুলে দিয়ে আসতেন। বাড়ির থেকে যে চাল ডাল যা আসতো ভাগ দিতেন। এই যে তার ভিতরে এই যে একটা মানে উদার মনোভাব, সেটাই আমরা দেখেছি। আওয়ামী লীগের মিটিং, ওয়ার্কিং কমিটির মিটিং, এখনকার মতো এত জায়গাও ছিল না, এত ডেকোরেটরও ছিল না, কিছুই ছিল না। শুধু তাই না, টাকা পয়সারও তো অভাব ছিল। 32 নম্বরে মিটিং হবে, পার্টি থেকে বললে পরে মা সমস্ত আয়োজন করতেন, নিজের হাতে রান্না করতেন,
এবং এই যে মিটিং করার জন্য বসার জায়গা তৈরি করা, তিনি শতরঞ্জি কিনে রাখতেন এবং সেই থান কাপড় কিনে নিয়ে এসে নিজে মেশিন চালিয়ে, কারণ আমার মার একটা ইলেকট্রিক মেশিন ছিল যেটা আমার আব্বা 58 সালে যখন আমেরিকান যা তখন নিয়ে এসেছিলেন, সেই মেশিন চালিয়ে সেই বসার চাদর, খাওয়ার জন্য দস্তখাত তৈরি, এগুলো কিন্তু নিজের হাতে তৈরি করতেন। এবং এই যে এত লোক খাবেন, এই ধীরে ধীরে আস্তে আস্তে অল্প অল্প টাকা করে সমস্ত মানে থালা বাসন থেকে শুরু করে, প্লেট থেকে শুরু করে, চায়ের কাপ থেকে শুরু করে, চা বানানোর সব কিন্তু মার গোছানো ছিল, নিজে আস্তে আস্তে সব গুছিয়ে রাখতেন। এবং বড় বড় দুটো চুলো এবং রান্নার হাঁড়িও ছিল। তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের তখন যে কাজের লোক ছিল তাদেরকে দিয়ে সমস্ত রান্নাগুলি নিজে করতেন, নিজে পরিবেশন করে খাওয়াতেন, কারণ তাদের টাকাও বাঁচত আর মিটিং সবাই ওখানে নীরবে করতে পারতো। আর তাছাড়া এমনি সবসময় তো আমাদের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখান থেকে আসবে তাদের থাকা খাওয়ায় তো নিয়মিত একটা ব্যাপার ছিল। কিন্তু এই যে তিনি যে দায়িত্বগুলি নিতেন, কোনো দিন তো আমার আব্বা তার কাছে কোনো কিছু চাইতেনও না বা কোনো বলতেনও না। অন্তত আমি এটুকু বলতে পারি, সেই 54 সালে প্রথম আমরা ঢাকায় আসি, রজনী বসলেন 8/3 সেই বাড়িতে আমরা উঠি। কারণ তখন আমার বাবা আমাদের গোপালগঞ্জ থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং যখন আমার মাকে নিয়ে আসলেন আমাদের বাসায়, তারপরেই তিনি মন্ত্রী হন। আমরা ওখান থেকে মিন্ট রোডে একটা বাসায় থাকি। সেই মন্ত্রিসভা ভেঙে যায়, 14 দিনের নোটিশ আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আমার মায়ের কোনো অভিযোগ অনুযোগ শুনিনি, যদিও তখন আমি খুব ছোট। হঠাৎ দেখি মা বসে আছেন খাটের উপরে, মার 2 চোখে পানি। জিজ্ঞেস করি, আমি তো হচ্ছে মা কী বললো? বলো তোমার বাবাকে রাতে পুলিশ নিয়ে গেছে আর আমাদের বাসা ছাড়তে হবে। কোনো আফসোস করেননি। আওয়ামী লীগের কিছু নেতা আমাদের ওই নাজিরা বাজার এলাকার, তারা এসে ওখানে একটা বাসা, ছোট্ট একটা বাসা, সেই বাসায় আমাদের উঠালেন, যেটা আমাদের মেয়র হানিফ তার ফুপুর বাসা ছিল। এটা যতদূর সম্ভব 79 নাম্বার নাজিরা বাজার বাসাটা কিন্তু তারা সেইভাবে এখনও রেখে দিয়েছে। তো কোথায় মিন্টু রোড আর কোথায় সেই নাজিরা বাজারের গলি, তার জন্য কিন্তু আমার মার কোনো দুঃখ ছিল না, আফসোস ছিল না। যখন যেখানে যে অবস্থায় তিনি সেটাই মেনে নিয়েছেন। কাজে এভাবে কিন্তু তার জীবনটা চলেছে। 58 সালে 55 সালে তিনি, আমার আব্বা তখন ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হন। তখন তিনি সৌদি সাহেবের মন্ত্রিসভায় আবার মন্ত্রী হন। প্রায় করাচিতে যেতে হতো, কারণ সেখানে অ্যাসেম্বলি বসতো, তখন সেটাই রাজধানী। আমার মা কিন্তু কোনো দিন পাকিস্তানে যায়নি, কখনো যেতে চানওনি। আসলে আমার আব্বার অনেক কথা মায়ের সঙ্গে তিনি আসলে বলতেন। এবং এই যে বাংলাদেশটাকে যে স্বাধীন করতে হবে, সেই যেদিন থেকে পাকিস্তানি শাসকরা উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই দিন থেকেই কিন্তু তার ভিতরে এই চেতনাটা ছিল যে ওদের সাথে থাকা যাবে না, আমাদেরকে স্বাধীন হতে হবে। কিন্তু এটা তিনি কখনো মুখে প্রকাশ করেননি, কিন্তু ধীরে ধীরে সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমাদের এই স্বাধীনতায় তিনি নিয়ে আসেন। এবং অন্তত আমি একটু বলতে পারি যে অন্তত কেউ না জানুক, আমার মা কিন্তু বিষয়টা জানতেন। তো মা কিন্তু কোনোদিন যেতেও চাননি করাচিতে, পাকিস্তানে। যা হোক, সেই 58 সালে যখন আবার গ্রেপ্তার, কারণ 57 সালে আব্বা মন্ত্রী থেকে পদত্যাগ করেছিলেন। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী, তিনি দল ভেঙে নতুন একটা দল করে। কাজেই আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য তখন তিনি নিজে মন্ত্রিত্ব ছেড়ে দেন। মন্ত্রিত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সংগঠন তৈরি করার দায়িত্ব তিনি হাতে নেন। আমি আমাদের ছাত্র নেতাদের বলবো, এই জায়গাটা তোমরা একটু চিন্তা করবে
যে একজন রাজনৈতিক নেতা তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন সংগঠন করার জন্য। এটা কতবার একটা ত্যাগ স্বীকার, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তার কারণ আমরা দেখি দল ছেড়ে আসে মন্ত্রিত্ব পাওয়ার জন্য, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়েছিলেন সংগঠনটাকে শক্তিশালী করার জন্য। যাক, এরপরে মাশাআল্লাহ তিনি মন্ত্রিত্ব ছাড়ার পর সৌদি সাহেব তাকে টি বোর্ডের চেয়ারম্যান করেন, এবং তখন আমরা সেগুনবাগিচার একটি বাসায় আমাদের দেওয়া হয় থাকতে। 115 নম্বর সেগুনবাগিচায় আমরা থাকি। মাশাআল্লাহ হলো 98 সালের 7ই অক্টোবর। তখন করাচিতেই ছিলেন, করাচিতে তার গ্রেপ্তার করারও একটা চক্রান্ত হয়েছিল। যা হোক, উনি ঢাকা যখন আবার ফিরে আসলেন 11 তারিখে সেই দিন তাকে গ্রেপ্তার করা হলো, এবং যেটা করে রাত্রেবেলা গ্রেপ্তার করে একদিন নিয়ে গেলে পরের দিন রেকর্ডে আসে, অর্থাৎ 12 তারিখ গ্রেপ্তার দেখানো হলো, এবং আমাদেরকে, আমার মাকে নোটিশ দেওয়া হলো 3 দিনের মধ্যে সেই বাড়িটা ছেড়ে দিতে হবে। তো সেইভাবেই কিন্তু ছেড়ে দিতে হলো। যা হোক, সিদ্ধেশ্বরীর একজনের 2টা কামরা, সেখানে যে আমরা উঠলাম। পরবর্তীতে আমরা সেগুনবাগিচার আর একটা বাড়িতে এসেছিলাম। তো এই যে বারবার জীবনের উপর দিয়ে এত ঝক্কি ঝামেলা আমার মায়ের গেছে, কিন্তু কখনো তিনি কোনো অভাব, অভিযোগ, অনুযোগ করেননি। আমি একই বলছি, যে টাকা পয়সা তার ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী কে কোথায় আছে, ছাত্রলীগ কীভাবে চলবে, কারণ ওই 61 সাল তখন রাজনীতি তো বন্ধ। তারপরেও ছাত্রলীগটাকে সুসংগঠিত করা বা ছাত্রলীগের মাধ্যমেই আন্দোলন শুরু করা। 98 সালে আবার গ্রেপ্তার হন। এরপর 79 সালের 27 ডিসেম্বর মামলা করে, হেভিয়াস কার্পাস করে তারপরে তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু শর্ত ছিল ঢাকার বাইরে যেতে পারবেন না, কোনো রাজনীতি করতে পারবে না, করতে গেলে পুলিশের পারমিশন নিয়ে যেতে হবে, কারণ তখন চলাচলও বন্ধ, রাজনীতিও বন্ধ। তখন তিনি আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পান। আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ নেবার পর একটা নিয়মিত বেতন, টাকা, গাড়ি সবই তিনি পেয়েছিলেন। তো আমার মা মাঝে মাঝে ঠাট্টা করে বলতেন যে আইয়ুব খানকে ধন্যবাদ দিতে হয় যে অন্তত আমাকে একটু সংসার করার সুযোগ দিয়েছে। আর আমরাও তখন আব্বাকে একটু কাছে পেলাম, কিন্তু সে সুখ বেশি দিন সয়নি। সে 62 সালে আবার গ্রেপ্তার হলেন, তখন শিক্ষা আন্দোলন, সেই সময় আবার তাকে গ্রেপ্তার করা হলো। যাক, এই যে বাড়ি নিয়ে এত কষ্টের মধ্যে এই ধানমন্ডির জমিটা নেওয়া হয়েছিল মাত্র 2000 টাকা দিয়ে, ডিপোজিট দিয়ে। সেই বাড়িতে আমার মা শুরু করলেন 2টা কামলা তৈরি করে আমাদের নিয়ে এসে উঠালেন। ওই বাড়িতে ওঠার পর এই সংসারের কি কি দরকার সব কিন্তু তিনি গরু পালতেন, ছাগল পালতেন, মুরগি, হাঁস, কবুতর এবং তরি তরকারি, সবজি সব ওই বাড়িতে কিন্তু উৎপাদন করাতেন, যে বাজারে বেশি না খরচ করতে হয়। এইভাবেই প্রত্যেকটা সংসারের কাজ অত্যন্ত গোছালোভাবে করতেন। হয়তো সাংসারিক দিক থেকে আমরা দেখেছি এটা, কিন্তু তার যে রাজনৈতিক চেতনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সেই সময় থেকেই ছাত্রলীগের সংগঠনের সঙ্গে একটা সম্পর্ক ছিল, এবং ছাত্রলীগ কীভাবে আব্বা জেলে থাকলেই ছাত্র সংগঠনটা সংগঠিত করা বা আন্দোলন সংগ্রাম চালানো, পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরও এই পরামর্শ করা, এবং এই কাজগুলি কিন্তু করতেন। তো এরপর তো প্রায় 2 বছর পর পর, অর্থাৎ 62-তে একবার গ্রেপ্তার, 64-তে আবার গ্রেপ্তার, এরপর 65-তে যখন পাক ভারত যুদ্ধ হলো, তারপরে 6 দফা দিলেন তিনি 66 সালে। 6 দফা দেবার পর থেকে আরও ব্যস্ত আব্বা। এই 6 দফা নিয়ে সারা বাংলাদেশে তিনি মিটিং করে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন। আমার মা একদিকে সংগঠন সব করে যাচ্ছেন, কিন্তু 6 দফা দেওয়ার পরেই বেশি দিন তো সময় পাননি। ফেব্রুয়ারি মাসে 6 দফা দিনে মে মাসে তাকে গ্রেপ্তার করা হলো। এই গ্রেপ্তার করার পর যে আন্দোলন গড়ে তোলা, 7ই জুনের হরতাল, পুরো হরতালটাই কিন্তু আমার মা অর্গানাইজ করলেন, এবং তিনি আমাদের বাসা সবসময় কিন্তু ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক পাহারা দিত, সবসময় তারা এই সিভিল ড্রেসে থাকতো।
তাদের অনেকে আমাদের চেনাই হয়ে গিয়েছিল, এটা সত্যি কথা। কারণ ওদিকে খুব বসা টসার জায়গা ছিল না, তখন ধানমন্ডিতে কিছুই ছিল না বলতে গেলে, কোনো একটা চায়ের দোকানও কাছাকাছি ছিল না। তো মা মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি নামলে বলতেন, আপনারা কষ্ট করবেন কেন, বারান্দা এসে বসেন। কারণ সব তো জানে যে এরা কী করতে চায়। ওই এসবির লোক অর্থাৎ আইবির লোক তারা এসে তো এইভাবে। কিন্তু সেই সময় আমার মায়ের যে ছাত্র নেতাদের সাথে যোগাযোগ, আওয়ামী লীগের সাথে যোগাযোগ, সেটা যোগাযোগ করবার জন্য নিজে সম্পূর্ণ মানে তিনি সাধারণত যে কাপড় চোপড় পরতে সেভাবে না, তিনি বোরখা পরে শাড়িটাই বদল করে পায়ের জুতোটা পর্যন্ত পরিবর্তন করে, হয় তিনি আজিমপুরে আমাদের কয়েকজন আত্মীয় ছিল, তার বাসায় ছাত্র নেতারা আসতো, তাদেরকে উনি দিক নির্দেশনা দিতেন, অথবা পলাশির মোড়ে গাড়ি নিয়ে দাঁড়াতেন, ছাত্র নেতারা আসলে তাদের নির্দেশনা দিয়ে দিতেন। জেলখানায় যখন আমরা দেখা করতে যেতাম আব্বার সাথে, আমাদেরকে মা সবসময় শিখাতেন, কারণ ওরা বসার জায়গাটা এমনভাবে করতো, আর সেখানে দুইজন ইন্টেলিজেন্সের লোক থাকতো এবং কি বলে সেটা শোনার জন্য, রেকর্ড করার জন্য। আর আমার মার কথা ছিল যে বাইরের অবস্থাটা আমার বাবাকে জানানো এবং তার নির্দেশনাটা নিয়ে আসা। এটার জন্য তিনি আমাদের একটা মানে নির্দেশ দিতেন। আমরা সব ছোটো ভাই বোন, আর আমাদের তো সব সেই জামাল থেকে শুরু করে সবাই জেলখানায় গেলে ওখানে একটা টেবিল ছিল ডেপুটি জেলার, ওই টেবিল উপরে বোধহয় আমাদের সবাই বসছে। তো মানে জামাল, রেহানা, রাসেল, তো মা শিখাতেন যে তোমরা এমন একটা অবস্থা সৃষ্টি করবা যেন ওদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়, আর ওই ফাঁকে মা আব্বার কাছে কথা বলবেন এবং তারপর তার নির্দেশনাটা নিয়ে আসবেন। তো ঠিকই আমরা মার নির্দেশ মতো যে ওখানে হয় নানা রকম গল্প জুড়িয়ে দিতাম, গল্পও যদি না হতো তো ঝগড়াই শুরু করে দিতাম, সারাক্ষণ বক বক করতাম। আমার সাথে আমার আব্বার ফুফাতো ভাই খোকা আক্কা ছিলেন, খোকা আক্কা ওই থাকতেন, এই ওদের সাথে গল্প করতে চাইতেন। কিছু কিছু অফিসার তো খুব ঠাটা টাইপের ছিল, হাজার গল্প করলেও মাথা নাড়াতো না। তো যেভাবেই হোক তাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করা, এটাই ছিল প্ল্যান। আর মা আর আব্বার চেয়ারটা ঠেলে ঠেলে আমরাই এমন জায়গায় একটু সরিয়ে দিতাম আর সামনে দাঁড়াতাম যেন কথা বললে ওরা যেন দেখতে না পারে, অর্থাৎ মানে লিপ রিড না করতে পারে, কী বলছে বুঝতে না পারে। এটা আমার মায়ের কিন্তু শিক্ষা ছিল, কাজে আমরা ঠিক ওইটাই করতাম। এবং এর জন্য আমাদের একটু দুর্নামও শুনতে হতো। অফিসাররা প্রায় যে বলতো, এই শেখ সাহেবের ছেলেমেয়েগুলি খালি নিজেরা ঝগড়া করে আর খালি চাচামেচি করে এই গোলমাকে, তারা কিন্তু একটা নালিশও করতো। নালিশটা ওই উদ্দেশ্যে যে তারা শুনতে পাচ্ছে না তো, আর এটা তো আমার মা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে এরকম করতে, তা আমরা করতাম। তা আমি এটা বলতে চাই যে আমার মায়ের যে মানে চিন্তাভাবনাটা এবং তার যে কাজ করার যে একটা ধরন, সেটাই হচ্ছে সব থেকে মানে এত রাজনৈতিকভাবে তিনি কাজ করতেন এবং সেইভাবে সমস্ত নির্দেশগুলি নিয়ে আসতেন এবং সেটা আবার ছাত্রদের নেতাদের কাছে পৌঁছে দিতেন। এবং ছাত্র নেতারাও অনেক সময়, যেহেতু ওটা মুলিবাসে বেড়ার পিছনে বাড়িটাই ছিল না, পিছনেটা বিশাল তেঁতুল গাছ ছিল, ওদিকে খুব বেশি যেত না, ওদিকে কোনো ঘর বাড়ি ছিল, অনেকে আবার লুকিয়ে চলে আসতো রাত্রে এসে নির্দেশ। তো তা কেউ আসবে রাত্রে, মা জানতো যে কখনো কেউ চলে আসবে, মণি ভাই তো প্রায় আসতো, তার সাথে সিরাজুল আলম খান থেকে শুরু করে রাজ্জাপতি অনেকেই তখন আসতো। আর এর আগে মানে 62 সাল থেকে তো যারা ছিল ওদের আর নাম বলতে চাই না, ও তো ওগুলি তো বেইমানি করে সব চলে গেছে। আর সিরাজুল আলম খানও তো বড়, সবচেয়ে বড় বেইমানি করলো পার্টির সাথে, দলের সাথে, দেশের সাথে। এই আমাদের শাহ মজ্জেম, ওবায়দুর রহমান থেকে শুরু করে শাহজাহান সিরাজ, কেরা আসছে প্রত্যেকেই, যতজন এখন নাই আমাদের সাথে সবই, এবং প্রত্যেকের হাত খরচের টাকা দেওয়া, পড়াশোনার খরচ এবং এই যে আন্দোলন সংগ্রামের সময় তার নিয়ে আসা, তাদের খাওয়ানো, সবই কিন্তু আমার মা দেখতেন, নিজের হাতে দিতেন। কাজে এইভাবে কিন্তু তিনি করলেন। 6 দফা দেওয়ার পরে যখন 8 দফা না 6 দফা, পাকিস্তান থেকে অনেক নেতারা আসলো, তাদের এসে 8 দফা নিয়ে আসলো। আমাদের আওয়ামী লীগের যেটা একটা চরিত্র হচ্ছে, আমাদের হোমরাজরা বড় নেতারা সব 8 দফা পেয়ে ভুলে গেলেন যে 8 দফা করতে হবে। আমাদের অনেক নেতার সাথে আমারও অনেক তর্ক হয়েছে তখন। আমাকে বলতেন তুমি মেয়ে কিছু বুঝো না, আমি বলতাম আমি কিছু বুঝতে চাই না, আমি একটাই বুঝি 6 দফা। তা আমার মাকে এসে বুঝাতেন, ভাবি 8 দফায় সব পেয়ে যাব,
আমার মা বলতেন না, যেটা শেখ সাহেব দিয়ে গেছেন 6 দফা 6 দফা 6 দফাই থাকবে, এবং এই 6 দফার একটা দাড়ি কমা সেমিকোলনের পরিবর্তন হবে না। তাতে আমাদের অনেক হোমরা চোমরা নেতারা কিন্তু বেশ নাখোশ ছিলেন। আমি এই জন্য বলছি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কতগুলি ক্রিটিক্যাল মুহূর্ত, কতগুলি খুব গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের যে সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যদি তখন না নিতে পারতেন তাহলে আমরা আজকে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারতাম না। তো এই 6 দফা আর 8 দফার তর্ক বহুদিন চলছে। যাও ওয়ার্কিং কমিটির মিটিং হলো, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হলো না 6 দফাই থাকবে। কারণ মা জেলখানে আব্বাকে সব রিপোর্ট করলেন, আব্বা এসে যেটা বললেন, আব্বা সেটা নেতাদের বললেন, সেটাই গ্রহণ করা হলো। অনেক নেতা নাখোশ হয়ে গেলেন। তারপরও সেই 6 দফা নিয়ে চললো। এরপরে আগরতলা অর্থাৎ রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আব্বার বিরুদ্ধে। এই রাষ্ট্রদ্রোহী মামলা শুধু দিয়েছে না, আমার মাকেও কয়েকবার তারা ইন্টারোগেশন করেছে, তারা প্রশ্ন করেছে। কারণ মা যেভাবে মানে সম্পূর্ণ মানে ডিসগাইজে আমাদের নেতাদের সাথে দেখা করতেন, নির্দেশ দিতেন, এটা কিন্তু কোনো দিন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক ধরতে পারেনি। কারণ আমি যখন আব্বার বিরুদ্ধে 48 সাল থেকে সেই 71 সাল পর্যন্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট, যেটা আমি এখন প্রকাশ করেছি, অলরেডি 10 খণ্ড বেরিয়ে গেছে, 11 খণ্ডও বেরিয়ে গেছে। আমি কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি যখন এই ফাইলগুলো আমি দেখি, কারণ এখানে প্রায় 45,000 পেপার ছিল। সেটাকে প্রায় 20 বছর আমি এবং বেবু মহদুদ এটার উপরে কাজ করি, এবং 2009 আসার পর এটা আমি প্রকাশ করা শুরু করি। আমার মনে হয় আমাদের ছাত্রলীগের সব নেতারা রাজনীতি করতে চাইলে এটা একটু পড়া উচিত, দেখা উচিত। এবং শুধু তাই না, ওখানে যে বক্তৃতাগুলি আছে, বিভিন্ন জেলায় জেলায় তিনি যে বক্তৃতা দিয়েছেন, হ্যাঁ বক্তৃতা যারা নোট করে সেখানে অনেক ভুল টুল আছে, যেহেতু এটা রেকর্ড, আমি রেকর্ড হিসেবেই রেখেছি, ওগুলো সংশোধন করিনি, কারণ সেটা করাও যায় না। ওরা যেভাবে লিখেছে, কখনো নামের বানান, কখনো এটা সেটা, তারপরেও ওই বক্তৃতাগুলি পড়লে কিন্তু অনেক, অন্তত রাজনৈতিক জীবনে অনেক শিক্ষা গ্রহণ করা যায়, সেটা হচ্ছে বড় কথা। তো ওই রিপোর্টে কোথাও আমার মায়ের যে এই যে মানে সেই গেরিলা কায়দায় তিনি যে বেরোতেন, দেখা করতেন, এটা কিন্তু আমাদের ইন্টেলিজেন্স লোকরা কখনো ধরতেই পারেনি, কখনো এই খোঁজটা নিতেই পারেনি তারা। এটাই ছিল আমার মায়ের বড় একটা সাফল্য। দ্বিতীয় হচ্ছে যে যখন আগরতলা কেস হলো, মাকে কয়েক দফা নিয়ে তারা ইন্টারোগেশনও করলো, যা এর সঙ্গে কী জড়িত আছে ইত্যাদি ইত্যাদি। এদিকে আমরা ছাত্র আন্দোলন শুরু হলো। সেই ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে যখন আইয়ুব খানের গদি টলমল, সেই সময় আসলো আইয়ুব খান সকলের সঙ্গে বৈঠক করবে, এবং মামলা চলাকালীন সময় পেরোলে মুক্তি দিয়ে আমার আব্বাকে নিয়ে যাবে করাচিতে, মানে কি বলে পিন্ডিতে, সেখানে আলোচনা হবে। আমার মা কিন্তু এটা রাজি হননি। সব থেকে দুর্ভাগ্য, সেই দিনটার কথা আমি অনেকবার বলেছি, আবারও বলি, যে প্লেন চলে এসছে তেজগাঁ এয়ারপোর্টে, গাড়ি রেডি, ক্যান্টনমেন্টে আমাদের কয়েকজন নেতা, বড় বড় নেতারাই সেখানে যে হাজির, আব্বাকে বুঝিয়ে নিয়ে যাবেন। আমার মায়ের কাছে, আমার মায়ের আবার আরেকটা মেকানিজম ছিল, সারা বাংলাদেশ এবং ঢাকায় কোথায় কি ঘটছে সব খবর কিন্তু ওনার কাছে চলে আসতো। তখন কিন্তু মোবাইল ফোন ছিল না, কিছু ছিল না, কিন্তু আওয়ামী লীগের এমন একটা নেটওয়ার্ক ঢাকা মহানগরী ছিল, গাজী গোলাম মোস্তফা ছিলেন তখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, যে কোনো খবর কোথাও হলে সাথে সাথে মার কাছে চলে আসতো। আমার মা সাথে সাথে আমাকে বললেন, তুমি এক্ষুনি যাও, কারণ আমি প্রতিদিন একবার করে ওই ক্যান্টনমেন্টে যেতাম, আর ওখানে যেখানে আব্বাকে বন্দি ওখানে দাঁড়িয়ে থাকতাম, দেখা করতে দিত না, কিন্তু আমি দাঁড়িয়ে থাকতাম কয়েক ঘন্টা। মা বললেন, শিগগির যাও, কোনো মতেই যেন এই নেতাদের কথা না শুনে পেরোনোর জন্য না যায়, আমি এসে আমি সব বলবো। আমি ওখানে দাঁড়ানো, আমাকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমাদের সব নেতারাই ওখানে। তা আমি বারবার চেষ্টা করছি, ওখানে একজন কর্নেল নাসির বলে একজন, সে একটা গাড়ি নিয়ে বসে আছে, জিপ নিয়ে, সবুজ রঙের একটা জিপ।
আমি বারবার বলতেছি গেটে যে সিপাহি ছিল যে আমার লিডার আছে, তখন আমি যেতে পারবো না কেন। কিন্তু যাই হোক, আমার সৌভাগ্য যে আব্বা এক সময় বারান্দায় এসে আমাকে দেখলেন, দেখে উনি হেঁটে চলে আসলেন। কিন্তু গেটটা ওখানে একটা ছোটো গেট, আমার মনে হয় ওটাকে আমরা মিউজিয়াম করে রেখেছি, আমাদের ছাত্রলীগের নেতারা যে ওটা দেখে আসতে পারে। এবং যেখানে আগরতলা কোর্ট বসেছিল সেই কোর্ট রুমটাও রাখা আছে, ওখানে একটা মিউজিয়াম করা আছে। তো ওখানে মানে গেটের এপাশ আর ওপাশ, আব্বা শুধু আমাকে আসতে জড়িয়ে ধরে বললেন যে চিঠি টিঠি দিও না, তোর মা কি বলেছে, কি মেসেজ দিয়েছে সেটা বল। মানে দুজনের যে একটা মানে কি বললো যে আত্মার একটা সংযোগ ছিল, সেটাও কিন্তু অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ। আমাকে দেখার সাথে সাথে কিন্তু আবার বুঝে গেছেন যে সেখানে একটা তথ্য থাকবে। তো সেখানে যে তিনি, আমি বললাম যে ওনারা এসছেন প্যারোল নিতে, মা বলছে মামলা প্রত্যাহার না করলে আপনি যাবেন না, আর বাকি কথা মা এসে দেখা করে বলবে। তো যাক, আমি কিন্তু আসিনি, আমি বাইরেই দাঁড়ানো, আমাকে ঢুকতেও দিল না আমাদের বড় সকল নেতারা। সেখানে আমার লেখার মধ্যে সবই আছে, নামটাম অনেক দিয়েছি আমি, হয়তো ভবিষ্যতে আরও অনেক নাম দিতে পারবো। তো যাই হোক, তারা একসময় খুব রাগ করে বের হয়ে চলে গেলেন। আমি কিন্তু পাহারা দিয়েছিলাম যে ওরা না বের হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। তো যাই হোক, ওরা বের হয়ে গেল। তারা বের হয়ে এখন যেটা জাহাঙ্গীর গেট, এই গেট দিয়ে আসলো, আর আমিও বনানীর ওই দিক থেকে ওই পাশ দিয়ে বের হয়ে 32 নম্বরে পৌঁছালাম। পৌঁছায় দেখি সব নেতা আমার মায়ের উপরে ভীষণ চড়াও। এমনকি আমার মাকে কথাও বলেছে যে আপনি এটা কি করলেন, আপনি জানেন না যে ওনাকে মেরে ফেলে দেবে, আপনি বিধবা হবেন। আমার মার জবাব ছিল যে আমার তো একা না, 35 জন আসামির মধ্যে একজন সার্জেন্ট জহুরকে তিনি বিয়ে করেননি, কিন্তু বাকি কয়জনই বিবাহিত, তাদেরও স্ত্রী আছে, ছোট বাচ্চা আছে। তা আমি তো একা বিধবা হব না, এরা সকলেই তো বিধবা হবে, আর দেশের কি হবে। খুব রাগ আমাদের নেতাদের। আমি ঢুকে ওনাদের একটু দেখলাম ড্রয়িং রুমে, দেখে আমি দোতলায় চলে গেছি। আমি লেকের পাড়ে বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছি, মনটা খুবই খারাপ। তো দুইজন নেতা উঠে আসলো, আমাকে দেখেই বলে তুমি কেমন মেয়ে, হ্যাঁ তুমি কেমন মেয়ে, তুমি চাও না তোমার আব্বা বের হয়ে আসুক? এই কথাটা শুনে আমারও মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম আমার আব্বা আব্বার মতো মাথা উঁচু করেই আসবে, আপনারা উল্টোপাল্টা করবেন না। আমি খুব জোর দিয়ে বলেছি সত্যি, কিন্তু আমার না মন খুব খারাপ। এর মধ্যে মা উঠে আসছেন, সাথে সাথে মাকে জড়া ধরে হাওয়া করে কান্না। মা বলে তুই কানবি না, চিন্তা করিস না, অবশ্যই তোর আব্বা বেরিয়ে আসবে, তিনি নিশ্চয়ই মুক্তি পাবেন। তো এই হলো আমার মায়ের চিন্তা ভাবনা, যে কত বলিষ্ঠ মানে সিদ্ধান্ত তিনি নিতে পারতেন। নিজের জীবনের কথা ভাবেননি কিছু না, তিনি দেশের কথা ভেবেছেন। এবং তিনি যে আন্দোলনটা গড়ে উঠেছে সারা বাংলাদেশে, তার সঙ্গে তার যে সম্পৃক্ততা, এই যে জনতার শক্তি, এই শক্তিতেই তিনি বলিয়ান ছিলেন এবং সেই শক্তিটা তিনি উপলব্ধি করতে পারতেন। যাক, এরপর তো 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণের কথা আমি বারবার বলছি, আমি আবার বলতে চাই এই জন্য যেখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। 70-এর নির্বাচনে আমরা জয়লাভ করব, পাকিস্তানিরা ক্ষমতা দেবে না, আমরা যুদ্ধ করব, দেশ স্বাধীন করব, এটা কিন্তু পরিষ্কার। যে কারণে আমাদের যে আমার সোনার বাংলা, আমাদের জাতীয় সঙ্গীত হবে, আমাদের পতাকা সবুজের মধ্যে লাল হবে, এসব কিন্তু আমার আব্বার নির্দেশে দেওয়া। এবং এই বিষয়গুলি এবং জয় বাংলা স্লোগান আব্বা কিন্তু ছাত্রলীগকেই বলতেন, যেমন মনিবাকে নিজেই নির্দেশ দিয়েছে জয় বাংলা স্লোগানটা মাঠে নিয়ে যাও। অর্থাৎ ছাত্রলীগ হচ্ছে সবসময় অগ্রগামী দল, এটা মাঠে নিয়ে যাও এবং এটা প্রচার করো। এখন ছাত্রনেতারা নিজেদের ক্রেডিট নেয় বলে, কিন্তু আমি তো জানি যে নির্দেশগুলি কোথা থেকে এসেছে, কে দিয়েছেন। এই পতাকা এইভাবে তৈরি হবে, কি কি ঘোষণা হবে, সবই কিন্তু নির্দেশ দিয়েছে এবং সব কিছু এই ছাত্রলীগের মাধ্যমেই আগে মাঠে যেত। এবং তারপর তো ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলন আমরা সবই করেছি, কিন্তু ছাত্রলীগের যে ভূমিকা বাংলাদেশের ইতিহাসের সাথে কত ওতপ্রোতভাবে জড়িত, আমি সেটাই বলতে চাই। যে কোনো সিদ্ধান্ত হলে আগে ছাত্রলীগকে বলা হতো যে তোমরা এটা আগে
মাঠে জনতার কাছে পৌঁছে দাও। তো এইভাবে কিন্তু এই জয় বাংলা স্লোগান মানুষের কাছে নিয়ে আসা, পতাকা দেওয়া বা স্বাধীনতার ঘোষ সব কিছু কিন্তু ওইভাবেই তৈরি, এবং সেখানে আমার মায়ের একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। যাও সাথে যেটা হলো ইলেকশনের ক্ষমতা তো দেবেই না, এটা তো জানতেন। প্রস্তুতি যেভাবে নেওয়া সেটাও নেওয়া ছিল, শুধু অপেক্ষা ছিল এটাই যে আক্রমণকারী হব না আক্রান্ত হব। কারণ আন্তর্জাতিক পর্যায়ে যদি কেউ নিজে নিজে ঘোষণা দেয় সেটা কিন্তু স্বাধীনতা, সেটা কিন্তু টিকতে পারে না। তার জন্য একটা কজ লাগে, একটা কারণ দেখাতে হয়। এই জন্য এবং এই সময়টা ধৈর্য ধরে থাকা হচ্ছে অত্যন্ত কঠিন একটা সময়। আমাদের বহু নেতা বহুজন অনেক উপদেশ অনেক কিছু দিতেন, কিন্তু আমার আব্বা জানতেন যে কী করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন। 7ই মার্চের ভাষণের আগে দিস্তা কাগজ, পরামর্শ, বুদ্ধি, অমক সমক আমাদের কেউ কেউ এসে বলল যে লিডার আজকেই ডিক্লেয়ার দিতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এবং এ ব্যাপারে সব থেকে উৎসাহ ছিল কিন্তু সিরাজুল আলম খানের, যেটা খুব সন্দেহ হতো আমাদের, কেন যেন আমি এই লোকটাকে খুব একটা বেশি করতাম না। আগের দিন সন্ধ্যা এসে সে রাজ্জাক ভাই আরও কে আসলো, খুব বলছে কালকে ঘোষণা দিয়ে দিতে হবে, নইলে সর্বনাশ হবে। আব্বা শুধু সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ওর কাঁধে হাত দিয়ে সে বলল, সিরাজ, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। ঠিক এই কথাটা বলছিল, এখন যাও তোমরা তোমাদের কাজ করো। তারপর সে সকালবেলা ওই একই বাসা ভর্তি লোক, নোট লিখে আসছে, নোট লিখে আসছে। একটা পর্যায়ে যখন মাঠে যাওয়ার কথা, আমার মা সবাইকে বিদায় দিয়ে আব্বাকে খাবার টেবিলে খাবার খেতে দিলেন। খাবার খাইয়ে ঘরে এনে সোজা দরজা দিয়ে দিলেন রুমে, বলে তুমি কিছুক্ষণ রেস্ট নাও। আব্বা বিছনায় শুলেন, আব্বা মাথার কাছে আমি বসে মাথা হাত বুলিয়ে দিচ্ছি, রেহানা পায়ের কাছে বসা, মা মোড়াটা টেনে পাশে বসলেন। বসে শুধু বললেন যে সামনে তোমার লাখো জনতা, নৌকা, বৈঠা, বাঁশের লাঠি সব নিয়ে এসে হাজির। তোমার ডাকে তারা সাড়া দিয়ে এসেছে, আর পিছনে বন্দুক, পাকিস্তানিরা তৈরি। তারা এখানে ওরা একদম হেলিকপ্টারে গুলি সমস্ত রেডি, যে শেখ মুজিব কী বলে তার উপর নির্ভর করে তাদের অ্যাকশন। তারা প্রস্তুত হয়ে আছে। কাজে তোমার কারো কথা শোনার দরকার নেই, কারো কথা তুমি শুনবে না। সারা জীবন তুমি আন্দোলন করেছো, তুমি সংগ্রাম করেছো, তুমি জানো কি বলতে হবে। তোমার মনে যে কথা আছে তুমি শুধু সেই কথা বলবা, কারো কথা শুনে তোমাকে বক্তৃতা দিতে হবে না। ঠিক এই কথাটাই আমার মা বলে দিলেন, যে তোমার মনে যে কথা তুমি তাই বলবা। আজকে সেই 7ই মার্চের ভাষণ, এই ভাষণ শোনার সাথে সাথে মানুষ উৎফুল্ল হয়ে যেভাবে ছুটে গেল, এবং যে যে নির্দেশ দিয়েছে, সেই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, যার যা কিছু আছে তাই নিয়ে তৈরি সংগ্রাম পরিষদ, সবই কিন্তু মানুষ করলো। কিন্তু ওই ভাষণের পরে কিছু ইতিহাস আছে। যখন ভাষণ দেওয়া আব্বা শেষ, আমরাও কিন্তু মাঠে ছিলাম। তো ওনাকে শাহবাগের সামনে থেকে হাজি মোর্শেদ গাড়ি চালিয়ে ওনাকে নিয়ে আসলেন বাসায়। আমাদের অজয় সাহেব গাড়ি চালাচ্ছে, আমি, রেহানা, জেলি, আমার খালাতো বোন, আমরা সব আমার গাড়িতে আমি সামনে বসা। আমরা আসলাম ফুলা রোড দিয়ে, শহীদ মিনারের পাশ দিয়ে, মিছিলে মিছিলে ভরা। আর আমার গাড়ি দেখে তো সব চিৎকার মিছিল। আমরা কি করব, গাড়ি থামিয়ে নেমে আমরাও স্লোগান টোলোগান দিয়ে তাদের সাথে মিশে বাসায় আসছি। বাসায় এসেই দেখি মক্কেলরা হাজির। মক্কেল হাজির, এটা কি করলেন লিডার? সব মানুষ হতাশ হয়ে চলে গেছে। আমি এই লোকটার মুখে এই কথাটা শুনেই আমার গেল মেজাজটা খারাপ হয়ে। আমি বললাম, আপনি যে মিথ্যে কথা বলতেছেন কেন? আমার তো মনে হয় আপনি মাঠে ছিলেন না, বা মাঠের থেকেও আসেন নাই। আপনি এত তাড়াতাড়ি আসলেন কীভাবে? তা বলে আমি বললাম, আব্বা ওদের কথা বিশ্বাস করেন না। এই যে আমি আসতে পারিনি, মানুষ খোয়ের মতো ফুটছে, তারা পেয়ে গেছে, তারা স্লোগান দিতে দিতে দৌড়াচ্ছে,
খুশিতে বকবক করে যাচ্ছে, আমার গাড়ি আটকায়, আমরা নিজেরা নেমে তাদের সাথে স্লোগান দিই যে তারা পেয়ে গেছে। আর এরা এসে ঘরে বলছে যে হতাশ হয়ে গেছে। আমরা হতাশ আপনি হয়েছেন, আর কেউ হয়নি। আপনারা কয়েকজন এখানে যে ব্যাক করেন আপনারা, কারণ আমি তাদের সাথে রাজনীতি করতাম, আমি জানি, আমার বলার একটা অধিকার ছিল, আমি বলতাম। কারণ বিভিন্ন সময় অনেক আপনার কাছে অনেক তথ্য নিয়ে এসে আগরতলা, বিশেষ করে ক্যান্টনমেন্ট থেকে আমিও এই সংগ্রাম পরিষদের সাথে বসতাম, মিটিং করতাম। বিশেষ করে তখনকার ইকবাল হল, জৈলক হলের পুকুর পাড়ে একটা কৃষ্ণচূড়া ছোট গাছ ছিল, এখন বোধহয় অনেক বড়। ওই গাছের নিচে আমরা মিটিং করতাম, ঘরে করতাম না, কারণ ওই যে এসবি লোক বা আইবি লোক শুনে ফেলবে। আমরা পুকুর পাড়ে যে সমস্ত নির্দেশ দিয়ে আসতাম যে আব্বা এটা করতে বলছে, এটা করতে বলছে, এই হতে হবে, ওই হতে হবে। যখন সংগ্রাম পরিষদের মিটিং হতো, দিন রাত সামনে দাঁড়িয়ে থাকতাম শোনার জন্য কি হচ্ছে। তো আমরা সম্পূর্ণ সক্রিয় ছিলাম। তো আমি বললাম যে একদম মিথ্যা কথা, মানুষ একদম খুশি হয়ে সবাই চলে গেছে, যা সেটাই হবে। এবং তাই হলো। আজকে সেই 7ই মার্চের ভাষণ, 75 15ই আগস্ট বাংলাদেশে নিষিদ্ধ। যেই ঘাতকের দল শুধু খুনিদেরকে পুরস্কৃত করেনি, 7ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছে, সেই সাথে মানে পুরো ইতিহাস এবং নামটাও মুছে ফেলে দিল। আবিষ্কার হলো যে কি এক মেজর হুইসেল দিল আর স্বাধীন হয়ে গেল। আর এই যে সংগ্রামের যে পথ, সেটা তারা জানে না, এই সংগ্রামের ইতিহাস তারা জানে না। কাজে আমি এটাই বলবো যে ছাত্র রাজনীতি করতে গেলে ইতিহাসগুলি জানতে হবে, ইতিহাসগুলি জানা একান্তভাবে প্রয়োজন। কারণ ইতিহাস না জানলে শিক্ষা নেওয়া যায় না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, আগামী দিনে পথ চলা তৈরি করতে হয়। কারণ সবসময় একই রকম পুনরাবৃত্তি ঘটবে না, কিন্তু সময়ের বিবর্তনে সেটা আসবে। এবং আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জানি। যাক, আমি ছাত্রলীগের বহুদিন পরে সুযোগ পেলাম সবার সামনে আসতে, তাই আমি এই কথাগুলি জানাতে চাইলাম। এটা আমি বহুবার বলেছি যে আমার মায়ের ভূমিকা সংসারে একটা মানে জিনিসের জন্য তোলপাড় হয়ে যায়, কিন্তু আমার মা কোনোদিন আমার বাবাকে কোনোদিন বিরক্ত করে। কিন্তু আমাদের জাতীয় জীবনে, আমাদের স্বাধীনতা সংগ্রামে, আমাদের মুক্তি, আমাদের বিজয়ে আমার মায়ের যে মানে সময়োচিত সিদ্ধান্ত, যে সময়োচিত সিদ্ধান্ত নেওয়া, এবং তার জন্যই যে আজকে আমাদের বিজয় অর্জন। 71 সালে মাকে তো গ্রেপ্তার করে রেখেছিল, তখনও কখনো সে হতাশ হয়নি। মার একটা আত্মবিশ্বাস ছিল, দেশ স্বাধীন হবেই। সবসময় তার কাছে আমরা এটাই পেয়েছি। ওই বন্দিখানায়ও থাকার জায়গা নেই, ফ্লোরে থাকতে হচ্ছে, খাওয়া নাই, দাওয়া নেই, তার মধ্যেও ওনার মনটা যে একটা দৃঢ় মনোবল, সেটা সবসময় আমরা পেয়েছি, অসীম ধৈর্য। কাজে আমি এটা বলবো যে ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, যেটা জাতির পিতা বলে গেছে, এটা কিন্তু সত্য। এবং এই ইতিহাসের সাথে আমার মাও ওতপ্রোতভাবে জড়িত। কাজে ছাত্রকে ধন্যবাদ জানাই যে আজকে শোক দিবস উপলক্ষে আমার মায়ের উপর এই অনুষ্ঠান। এবং আমি সবসময় মনে করি যে এই ইতিহাসগুলি তা জানার কথা, কারণ ছাত্রলীগের সাথে আমার মার সবথেকে বেশি সম্পর্ক ছিল। কাজে আমি চাই আমাদের দেশ এখন একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পেরেছি। কারণ এই বিজয়ের পরে, স্বাধীনতার পরে মাত্র 3.5 বছরই তো জাতিপিতা হাতে পেয়েছিলেন। কারণ স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হলো, ফাঁসি দেওয়ার হুকুম দেওয়া হলো। যাও, তিনি বেঁচে আসলেন, ফিরে আসলেন আমাদের কাছে। দুর্ভাগ্য আমাদের যে সেই বাঙালিরা তাদের হাতেই তার জীবনটা দিতে হলো, যেটা হয়তো তিনি কোনোদিন ভাবতেই পারেননি। কাজে আমার সেটা মনে হয় মাঝে মাঝে যে যখন আবার দেখলেন যে সেই চেনা মুখ, এত পরিচিত, তারা আসছে ঘাতকের বেশে, তখন ওনার ভিতরে কি হচ্ছিল আমি জানি না। কিন্তু আমার মাকে এসে তারা যখন বলল যে আপনি চলেন আমাদের সাথে, আমার মা কিন্তু তাদের কাছে জীবন ভিক্ষা চায়নি। এটাও আমি সবাইকে জানাতে চাই, মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। শুধু বলেছিলেন, ওনাকে যখন তোমরা হত্যা করেছ আমাকেও গুলি করো, কিন্তু আমি তোমাদের সাথে কোথাও যাব না। ওই ধরনের একটা মুহূর্ত, এত অস্ত্রধারী ঘিরে সাধারণত মানুষ জীবনের জন্য ভিক্ষা চায়, কাকুতি মিনতি করে, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু আমার মা, তার যে সাহস আর ত্যাগ এবং আত্মবিশ্বাস, তিনি কিন্তু তা চাননি। তিনি ঘাতকদেরই চ্যালেঞ্জ দিয়ে বলছে, তোমরা আমাকেও শেষ করো, আমি তোমরা ওনাকে কেন মারলে। এই প্রশ্নের জবাব তারা দিয়েছিল বুলেট দিয়ে।
সাথে সাথে গুলি করে ফেলে দিল তাকে। এবং এরপরেই রুমে ঢুকে কামাল জামাল স্ত্রী সবাইকে মারলো, রাসেলকে নিয়ে গেল নিচে, মায়ের লাশ, ভাইয়ের লাশ, বাবার লাশ পেরিয়ে বাইরে নিয়ে যেয়ে ও যখন চিৎকার করে কাঁদছে যে আমাকে মায়ের কাছে নিয়ে যাওয়া, বলো চলো মায়ের কাছে নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে যেয়ে ওই ঘরেই তাকে গুলি করে হত্যা করলো। এরপর 6টা বছর কিভাবে গেছে সেটা বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই আমার বাবার যে আদর্শ, যে চিন্তা ছিল বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, আমার সেটাই লক্ষ্য। 6 বছর আসতে পারেনি, জিয়াউর রহমান আমাকে আসতে দিতে চায়নি, বাধা দিয়েছে। আবার যখন আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হলো আমি ফিরে আসলাম, তখনও কিন্তু আমাকে 32 নম্বর বাড়িতেও ঢুকতে দেয়নি। আমি যেটা মিলাদ পড়বো, নামাজ পড়বো, সেটারও সুযোগ জিয়াউর রহমান কিন্তু দেয়নি। সেই অবস্থায় কিন্তু আমি বাংলাদেশে এসে সমগ্র বাংলাদেশ ঘুরেছি। বারবার অনেক ঘাত প্রতিঘাতের পরে আমরা ক্ষমতায় এসেছি। যা প্রথম একটা টার্ম তো গেছে, দ্বিতীয়বার এসে এখন এই 3rd টার্ম পর্যন্ত অন্তত বাংলাদেশের একটা উন্নতি আমরা করতে পেরেছি। আজকে উন্নয়নশীল দেশে আমরা বাংলাদেশকে উন্নীত করতে পেরেছি, যেটা জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন। কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে, পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি আমি। 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ কেমন হবে, 2100 সালের বদ্বীপ বাংলাদেশ, সেই ডেল্টা প্ল্যান 2100, সেটাও প্রণয়ন করে দিয়েছি। কাজে যারাই আগামীতে আসবে নিশ্চয়ই এটা অনুসরণ করলে এই বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না। করোনা ধাক্কা, তার উপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আমি ছাত্রকে ধন্যবাদ জানাই, যখন ধান কাটার লোক পাওয়া যাচ্ছিল না, খবর দেওয়ার সাথে সাথে ছাত্রলীগের ছেলে মেয়েরা নেমে গেছে, ধান কেটেছে, কৃষকের ঘরে পৌঁছে দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে। করোনার সময় যেখানে লাশ ফেলে মানুষ আত্মীয় পালিয়ে যায়, আমাদের ছাত্রলীগ বা আওয়ামী লীগ আমাদের দলের নেতাকর্মী তাদের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসার ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা, রোজার মাসে খাবার ব্যবস্থা সব আমাদের ছাত্রলীগ করেছে। আমি আগে বলেছি যে ছাত্রলীগ সব কাজে অগ্রণী ভূমিকা পালন করে। এই অগ্রগামী সংগঠন হিসেবে সবার আগে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে। ছাত্রলীগ যখন মাঠে নেমেছে তার সাথে সাথে অন্য সংগঠনগুলিও কিন্তু নেমেছে, কিন্তু ছাত্রলীগই আগে নেমেছে। কাজে আমি এটুকু বলবো, ছাত্রলীগকে এভাবেই মানবতার সেবা করে যেতে হবে। পাশাপাশি যেটা সবথেকে বেশি দরকার, লেখাপড়া শিখতে হবে। আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমি দক্ষ জনশক্তি চাই। কারণ 4র্থ শিল্প বিপ্লব আসবে, তার উপযুক্ত নাগরিক হিসেবে আমাদের আজকের প্রজন্ম বা প্রজন্মের পর প্রজন্ম নিজেদেরকে প্রস্তুত করবে। কারণ এখন প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, এরই সাথে তাল মিলিয়ে শিক্ষায় দীক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। কারণ দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে, দেশ চালাতে গেলে জ্ঞানের প্রয়োজন আছে, ইতিহাস জানার প্রয়োজন আছে। সেটা যদি এবং দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে যে আমার এই দেশের ভবিষ্যৎ আমরা কি করব, সেই চিন্তা ভাবনা থাকতে হবে। আর সেটা না থাকলে দেশের কোনোদিনই কোনো উন্নতি হবে না, এটা হলো বাস্তব কথা। কাজে সেই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি, যে 75-এর পরে তো শিক্ষা প্রতিষ্ঠান ছিল অস্ত্রের ঝরঝরানি, বোমাবাজি, আমরা সেখান থেকে অন্তত ঘুরিয়ে আনতে পেরেছি। শিক্ষার বিভিন্ন পরিবর্তন নিয়ে এসে আধুনিক শিক্ষা যাতে হয় সেদিকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, প্রতি উপজেলায় স্কুল কলেজ সরকারি করে দিচ্ছি। আমরা শিক্ষার ক্ষেত্রে বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি এবং উচ্চশিক্ষার জন্য আলাদা ট্রাস্ট ফান্ড আমরা করেছি, যার মাধ্যমে আমরা সহযোগিতা দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, যাতে উচ্চ জ্ঞান সম্পন্ন হয় আমাদের ছেলেমেয়েরা। সেইভাবে এ পর্যন্ত যত উদ্যোগ আমরা নিয়েছি তাতে যেখানে আমাদের মাত্র 45 ভাগ ছিল সাক্ষরতার হার, আজকে তা আমরা 75 ভাগে উন্নীত করতে পেরেছি। আমি আমাদের ছাত্রলীগের ছেলেমেয়েদের এর আগে যখন খালেদা জিয়া ছাত্রদলের হাতে বলল যে ছাত্রদল দিয়েই নাকি আওয়ামী লীগকে সিধা করে দেবে,
অর্থাৎ তাদের হাতে অস্ত্র, এটা তো জিয়াউর রহমান শুরু করেছিল, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া। আমি ছাত্রলীগের হাতে কাগজ কলম বই তুলে দিলাম যে আগে লেখাপড়া শিখতে হবে। তার কারণ হচ্ছে শিক্ষা ছাড়া আসলে কোনো জাতিকে কেউ সেবা দিতে পারে না। আর শিক্ষা আর জ্ঞানের আলোচনা কাজ হবে কিভাবে, তা আমি সেটাই দিয়েছিলাম। তা আমি এটাই চাই, এবং ছাত্রলীগের মূল নীতিতেই কিন্তু শিক্ষা 1 নম্বরে আছে। তো কাজে শিক্ষার দিকে সবাইকে নজর দিতে হবে, পড়াশোনা করতে হবে। এবং আমরা কিন্তু বহুমুখী শিক্ষার ব্যবস্থা করেছি, জ্ঞান থেকে শুরু করে আমরা নানা ধরনের আমাদের ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, আমরা ডিজিটাল ইউনিভার্সিটি করে দিয়েছি, আমি টেক্সটাইল ইউনিভার্সিটি করে দিয়েছি, ফ্যাশন প্রযুক্তি ইউনিভার্সিটি, আমরা মানে সরকারি বেসরকারি খাতে মেরিটাইম ইউনিভার্সিটি করে দিয়েছি। মানে কোনো ধরনের মানে কোনো সাবজেক্ট আর বাদ নেই। এমনকি এয়ারওয়েস্পেস এভিয়েশন ইউনিভার্সিটিও করে দিয়েছি, এবং এটা একটা জেলায় জেলায় আমরা করে দিচ্ছি। প্রত্যেকটা জেলায় সেভাবে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছি। কাজে শিক্ষার পরিবেশটা যাতে বজায় থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি থাকে। এবং সেই সাথে আরেকটা কথা বলবো, এই করোনার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, উন্নত দেশগুলো কিন্তু হিমশিম খাচ্ছে। আমি এই ব্যাপারে খুব বেশি বলবো, গতকালকে পার্লামেন্টে যেহেতু একটা প্রস্তাব এসেছিল, আমি ভাষণ দিয়েছি, সেখানে অনেক তথ্য আমি দিয়েছি। সেখানে আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, এখানেও যারা বাইরে, যারা সারা বাংলাদেশে, প্রত্যেকে কিন্তু সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ যেন সীমিত আকারে ব্যবহার, যেটুকু লাগবে সেইটুকু, নাহলে সুইচ অফ করে দিতে হবে। পানি ব্যবহারে সেখানেও মিতব্যয়ী হতে হবে। ওই কল ছেড়ে রেখে বা ঝর্ণা ছেড়ে রেখে গোসল করলে চলবে না। সবাই বালতি কিনে মগে করে পানি ব্যবহার করতে হবে, যেন 1 ফোঁটা পানি অপচয় না হয়। পানির জন্য হাহাকার, উন্নত দেশগুলিতে হাহাকার। লন্ডনে বলে দিয়েছে গোসল করতে পারবে না রোজ, গাছে পানি দিলে মগে করে বালতিতে পানি দিতে হবে, গাড়ি ধুতে পারবে না। কাজে সেখানে যখন এই অবস্থা, তা আমাদের সেদিকে আগের থেকে সতর্ক থাকতে হবে। ওদের অবস্থার জন্য আমাদের পড়তে না হয়। ওদের রেশন করে দাও, কে কতটুকু জিনিস নিতে পারবে। ওই দোকান থেকে ওই 1 লিটার বেশি তেল কিনতে পারবে না, সব কিছু সীমিত করে দিয়েছে। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, ভয়াবহ অবস্থা অর্থনীতির। আমরা আগে থেকে যদি সাবধানে থাকি, আমরা কিন্তু আমাদের অবস্থাটা সামাল দিতে পারবো। তাই প্রত্যেকে নিজের ঘরে বা যারা হোস্টেলে থাকে বা নিজের ক্লাস থেকে বেরোবার সময় নিজের হাতে সুইচগুলো অফ করে দিতে হবে, ঢুকলে সুইচগুলি বন্ধ করতে হবে। এইভাবে আমাদের বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি সাশ্রয় করতে হবে, জ্বালানি সাশ্রয় করতে হবে। অহেতুক ঘোরাঘুরি করার দরকার নেই। পায়ে হাঁটলে স্বাস্থ্য ভালো হয়, এক্সারসাইজও হয়, আর হাঁটাও ভালো। তাছাড়া এমনি তো আমরা অনেক উন্নতি করে দিচ্ছি। তো এইভাবে সবাইকে সাশ্রয়ী হতে হবে। আরেকটি অনুরোধ আমার, এই করোনার সময় আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জরাজীর্ণ বিল্ডিংগুলি অনেক, এবং সরকারি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক কিছু আমি মেরামত করে দিয়েছি। কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর প্রত্যেকে যার যার নিজের গ্রামের বাড়ি এবং যে যেখানে বসবাস করবে, এবং হোস্টেল হোক বা শিক্ষা প্রতিষ্ঠান হোক, ব্যাপকভাবে গাছ লাগানো, চাষবাস করা, উৎপাদন বাড়ানো। কারণ বিশ্বে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হবে, কোনো পয়সা দিয়েও খাবার কেনা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের খাবার নিজেদের উৎপাদন করতে হবে। আমাদের ছাত্রী যেমন ধান কাটায় সাহায্য করেছে, দরকার হলে ধান রোপণেও সাহায্য করতে হবে। কোনো 1 ফোঁটা জমি একটা ফলের গাছ লাগালেও লাগাতে হবে। কাজে এইভাবে সবাইকে চলতে হবে। আমরা নিজেরা যদি করতে পারি, তাহলে আমরা আমাদের যেটা জাতিপিতা বলেছেন, আমার মাটি আছে, মানুষ আছে, সেটা দিয়ে তো আমি দেশ গড়ব, তো সেটা আমরা করতে পারবো, এবং সে বিশ্বাস আমার আছে। তা আমি এটাই চাই যে আমাদের ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া। আমি জানি ছাত্রলীগের সম্পর্কে অনেক অনেক কথা লেখা হয়, আর এত বড় একটা সংগঠন, তার মধ্যে কিছু কিছু তো আমরা ক্ষমতা আছি বলে অনেকেই ভিতরে ঢুকে যায়, ঢুকে নিজেরাই গোলমাল করে, বদনামটা ছাত্রলীগের উপর পড়ে। এবং ছাত্রলীগকেও সংগঠন করার সময় ওই গ্রুপ বাড়ানোর জন্য এইরকম আলতু ফালতু লোক দলে ঢুকাবে না। তাতে নিজেদের বদনাম, দলের বদনাম, দেশের বদনাম। কারণ পিছনে তো আমাদের লোক লেগেই আছে, লেগেই থাকবে। ছাত্রদল যত অপকর্ম করে গেছে সেটা নিয়ে কথা নেই, কিন্তু ছাত্রলীগের একটু হলেই
বড় নিউজ, কিন্তু এটা নিজেদের ঠিক থাকতে হবে। যাই হোক, আমি অনেক সময় নিলাম, অনেক দিন পর খোলা জায়গা পেলাম, তো আর তাছাড়া আজকে আমরা জাতির পিতার জন্ম শাহাদাত বরণ সেই শোক দিবসের শেষ অনুষ্ঠান এটা। আমরা অত্যন্ত সফলতার সাথে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পেরেছি। অন্তত এটা আমার লক্ষ্যই ছিল যে ক্ষমতা থেকে অন্তত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীটার জন্য অন্তত আমরা উদযাপন করতে পারি। আমাদের এখন এটাই যে জাতির পিতা আদর্শ বুকে নিয়ে তাঁর হাতে তৈরি সংগঠন এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, উন্নত বাংলাদেশ গড়তে হবে। আমি সারা বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। এখানেও আমি ছাত্রলীগের নেতাদের বলবো, কর্মীদের বলবো, যার যার এলাকা খুঁজে দেখতে হবে। একটি মানুষও যদি ভূমিহীন গৃহহীন থাকে, সাথে সাথে আমার কাছে সেটা খবর দিতে হবে, বা তার জন্য আমরা ঘর তৈরি করে দেব। কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন, ঠিকানাবিহীন থাকবে না জাতির পিতা এই বাংলাদেশে। এটাই আমাদের সিদ্ধান্ত। জন্মশতবার্ষিকীর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে সে ব্যাপারেও আমি কিন্তু আমাদের সকল নেতাকর্মীর সহযোগিতা চাই, যে যার যার এলাকা, যার যার নিজের গ্রাম, সেখানে খোঁজ নিলেই দেখা যাবে যে কেউ ওরকম দুস্থ আছে কিনা, ভূমিহীন আছে কিনা, গৃহহীন আছে কিনা, আমরা তাদের ঘর করে দেব। প্রত্যেকটা মানুষ যেন একেবারে গ্রাম থেকে যেন আমাদের উন্নয়নটা উঠে আসে, সেটাই আমার লক্ষ্য। তো এই লক্ষ্য অর্জনে আর আগামী দিনে বাংলাদেশ পরিচালনায় একজন প্রকৃত দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, স্বাধীনতার আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে, যেন সঠিক নেতৃত্ব দেওয়া যায়। ধন সম্পদ, টাকা পয়সা এগুলি কাজে লাগে না। কোনো সময় অনেক ধনী মানুষের টাকার পাহাড়ও কাজে লাগে নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগোতে পারলে সঠিক নেতা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো ওই অর্থ সম্পদের পিছনে ছুটলে ওই অর্থ সম্পদই ভেসে যেতে হয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও থাকে না, দেশকেও কিছু দেওয়া যায় না, মানুষকেও দেওয়া যায় না। জাতির পিতার লেখা বইগুলি পড়লে পরে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, এগুলি পড়লে বা নয়াচিন পড়লে অনেক কিছু জানা যাবে। আর এই সিক্রেট ডকুমেন্ট যেটা আছে, এটা সবাইকে পড়ার জন্য আমি অনুরোধ করছি। যেটা পড়লে অনেক শেখার আছে, অনেক জানার আছে, রাজনীতি করবার অনেক জ্ঞান অর্জন করা যাবে। যাক, অনেক বোধহয় ছাত্রলীগের এই মিটিংয়ে আমি সবথেকে লম্বা বক্তৃতা বহুদিন পরে দিলাম। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ছাত্রলীগের জয় হোক, ছাত্রলীগ বলিষ্ঠ হোক, আগামী দিনে নেতৃত্ব দিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।